ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। ক্লাস 9-এর কনসেপ্ট অফ মোলের আজ আমাদের সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাসে অ্যাভোগাড্রো নাম্বার কি বা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো কী করে আসলো, যে আমরা অ্যাভোগাড্রোকে আমরা বলি অনুবাদের জনক, আমরা এইসব পড়েছি এবং আমরা জেনেছি যে 1 মোল বলতে কী বোঝায়, যে শুধুমাত্র 1 মোল বলতে বোঝায় জাস্ট একটা নাম্বার, যে 1 মোল বলতে বোঝায় জাস্ট একটা নাম্বার। সেই নাম্বার হচ্ছে 6.022 × 10⁻23। আমরা এটা এর আগের ক্লাসে জেনেছি যে 1 মোল অণু মানে এতগুলো সংখ্যক অণু, 1 মোল পরমাণু মানে এত সংখ্যক পরমাণু, 1 মোল মোবাইল মানে এতগুলো মোবাইল। যে জাস্ট আমরা মোল কনসেপ্ট আমরা এর আগের দিন জেনেছি এবং এর আগের দিন আমরা এর আগের ক্লাসে আমরা আণবিক ভর, পারমাণবিক ভর, গ্রাম অণু, গ্রাম পরমাণু আমরা এইসব জেনেছি। এবং আজকে তোমরা মেনলি পড়বে যে গ্রাম আণবিক আয়তন বা যাকে আমরা বলি মোলার আয়তন। আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে যারা আগের ক্লাস দেখোনি অবশ্যই আগের ক্লাস দেখার পর এই ক্লাস দেখবে, তাহলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, কেন আজকের ক্লাসটা আগের ক্লাসের সঙ্গে লিঙ্কড। তো এবার তোমাদের আগের ক্লাসে একটা বালতি দিয়ে উদাহরণ দিয়েছিলাম যে এক বালতি চাল থেকে যেমন আমরা চালের আয়তন পাই, চালের ভর পাই, ঠিক তেমন চালের মধ্যে থাকা আমরা ওই চালের দানাগুলো পাই, মানে দানার সংখ্যাগুলো পাই। ঠিক তেমন মোল থেকে আমরা যেমন সংখ্যা পাই, ভর পাই এবং আয়তন পাই। তাহলে 1 মোল থেকে আমরা ভর পেয়ে গেছি, আমরা আয়তন আজকে করব আর সংখ্যাটাও পেয়ে গেছি। তাহলে 1 মোল পরিমাণ ভর মানে কি, সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হবে। যদি বলা হয় নাইট্রোজেন তাহলে 28 গ্রাম, যদি বলা হয় অক্সিজেন তাহলে 32 গ্রাম, হাইড্রোজেন 2 গ্রাম। এবং 1 মোল যে কোনো গ্যাসের সংখ্যা মানে কি বোঝায়, যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু। তাহলে আমরা ওই 1 মোল থেকে আমরা অণু বা পরমাণুর সংখ্যা তো পেয়ে গেছি, জেনে গেছি আমরা, তার ভর, আণবিক ভর, পারমাণবিক ভর আমরা বার করা শিখে গেছি এবং বিভিন্ন সূত্র আমরা করেছি, যে মোল সংখ্যা বার করার সূত্র, যে মোল সংখ্যা = প্রদত্ত ভর বাই মোলার মাস বা আণবিক ভর, তাই তো। এবার আজকে আমরা পড়বো যে আয়তন, যে আজকে আমরা পড়বো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। তো আজকে আমাদের মেন যে ক্লাস মোলার আয়তন, মানে মোলার আয়তন বলতে বোঝায় আর কিছুই না, যে অ্যাকচুয়ালি এই যে 6.022 × 10⁻23, তাই তো, যে এত টি, তাহলে এত টি বলতে কি বোঝায়, জাস্ট 1 মোল। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই 1 মোল এর যে সংখ্যাটা মানে এতগুলো, মানে 1 মোল। আবার এতগুলো অ্যাটমের ভর মানে ওর পারমাণবিক ভর, আবার এতটি অণুর ভর মানে ওর আণবিক ভর। এবার আমাদের মেন আমরা করবো যে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন, মানে এত সংখ্যক অণুর যে আয়তন মানেই গ্রাম আণবিক আয়তন, মানে এত সংখ্যক বলতে বোঝায় 1 মোল। আবার এতটির ভর মানে ওর আণবিক ভর বা পারমাণবিক ভর। এবার এই এতটির যে আয়তন ওটাই আমরা বার করব যে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। তাহলে মোলার আয়তন অ্যাকচুয়ালি কি, যে এতগুলো সংখ্যার যে আয়তন মানে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন বা যাকে আমি বলি গ্রাম আণবিক আয়তন। এখান থেকে অঙ্ক করতে হয় এবং আমি অঙ্ক কিভাবে করতে হয় আমি সেটাও দেখাই দেবো। যে অ্যাকচুয়ালি মোলার আয়তন বলতে বোঝায় যে নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের এক গ্রাম অণু, নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু যে পরিমাণ আয়তন দখল করে
বা দখল করে থাকে তাকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। যে অ্যাকচুয়ালি কি বললো, যে নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, যত আছে গ্যাস, নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু, এই যে 1 গ্রাম অণু, এটাই ইম্পর্টেন্ট লাইন, যে 1 গ্রাম অণু যে পরিমাণ আয়তন দখল করে। তাহলে অ্যাকচুয়ালি এই 1 গ্রাম অণু গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে মানে কি, তার মানে এত সংখ্যক অণু যে পরিমাণ আয়তন দখল করে তাকে আমরা বলবো মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন, তাই তো। যে 1 গ্রাম অণু গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে সেটাই কি, সেই 1 গ্রাম অণু গ্যাসের আয়তন মানেই তার মোলার আয়তন, মানে গ্রাম আণবিক আয়তন। সেটা যে কোনো গ্যাস হতে পারে, যে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস, বা 1 গ্রাম অণু মিথেন গ্যাস, বা 1 গ্রাম অণু অ্যামোনিয়া গ্যাস, বা 1 গ্রাম অণু নাইট্রোজেন গ্যাস, তাই তো, যেটাই হোক। তাহলে এই যে কোনো গ্যাসের মানে নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকেই আমরা বলবো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। তাহলে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারলে যে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন মানে ওই 1 মোল গ্যাসের আয়তন, সেটা যে কোনো গ্যাস হতে পারে। তাহলে সেটা যে কোনো গ্যাস, এই যে কোনো গ্যাস, তাহলে তুমি তাহলে প্রথমেই এখান থেকে একটা মেন পয়েন্ট আসবে যে মোলার আয়তন। মোলার আয়তন পদার্থের প্রকৃতি, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, নির্ভর করে না। মানে যে কোনো গ্যাস, সেটা কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম অণু বা অক্সিজেনের 1 গ্রাম অণু, তাহলে মোলার আয়তন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। আর সেকেন্ড বলবো যে ইহা মানে মোলার আয়তন, ইহা উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে। এবং এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আবার এটা মানেই বোঝাই হচ্ছে 22,400 সেন্টিমিটার কিউব। আবার এটা মানেই বোঝাই 22,400 মিলিলিটার। তোমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো যে 1 লিটার মানে 1000 সেমি কিউব, তার মানে 22.4 লিটার মানেই এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, মানে স্ট্যান্ডার্ড মানে প্রমাণ চাপ উষ্ণতা, প্রমাণ উষ্ণতা। এই যে বললাম না যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যে প্রমাণ উষ্ণতা, আমরা প্রমাণ উষ্ণতা ধরি কাকে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এবং প্রমাণ চাপ আমরা ধরি কাকে, 1 ATM মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, একেই আমরা ধরি যে প্রমাণ চাপ। তার মানে যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং যদি চাপ 76 সেমি পারস্তম্ভের সমান হয়, তবে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই তার আয়তনটা কত হবে, যে 22.4 লিটার। তাহলে এই দুটো পয়েন্টের সঙ্গে তোমরা এটাকে রিলেট করতে পারলে কিনা। তাহলে কি বললাম যে এই মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন নির্ভর করে কার উপরে, উষ্ণতা এবং চাপ। তার মানে যদি টেম্পারেচার অলওয়েজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, বা যদি টেম্পারেচার অলওয়েজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা প্রেসার যদি 76 সেমি পারস্তম্ভের চাপ, মানে যদি টেম্পারেচার এবং প্রেসার যদি পরিবর্তন না করে, যদি এটা থাকে কনস্ট্যান্ট, যদি চাপ এবং উষ্ণতা কনস্ট্যান্ট, তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই 1 মোল এর আয়তন হবে 22.4 লিটার। তার মানে যে ইহা উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। তাহলে দেখো, তাহলে এই যদি এখানে যদি প্রমাণ চাপ
এবং যদি প্রমাণ যদি উষ্ণতা না হতো তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত। এখানে লেখা আছে যে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে, তার মানে কি, তাহলে সেই নির্দিষ্ট উষ্ণতা কত, প্রমাণ উষ্ণতা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং নির্দিষ্ট চাপ মানে সেই আমাদের 7600 পারস্পরিক চাপ। তাহলে এখানে তাপমাত্রা এবং চাপ স্থির থাকার জন্য যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে চাপ এবং উষ্ণতা স্থির যদি থাকে তবে যে কোনো গ্যাসের আয়তনই কত হবে, 22.4 লিটার বা 22,400 সেমি কিউব বা 22,400 সিসি, একই ব্যাপার। তার মানে এই যে মোলার আয়তন বা আণবিক আয়তন সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে কার উপরে, চাপ এবং উষ্ণতা। চাপ এবং উষ্ণতা পরিবর্তন যদি না করে, যদি স্থির থাকে, তাহলে এই আয়তন কোনো চেঞ্জ করবে না, সেটা গ্যাস চেঞ্জ করে যাক। তার মানে কি, যে যেহেতু এসটিপি বললাম, তার মানে তাপমাত্রা এবং চাপ কি, এটাই ফিক্সড। তাহলে যে কোনো গ্যাস হলেও ওর কত হবে, আয়তন এটাই হবে। তার মানে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যে মোলার আয়তন পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না, তার মানে শুধু নির্ভর করে কার উপরে, উষ্ণতা এবং চাপ। যেহেতু এখানে ধরলাম যে এসটিপিতে মানে চাপ এবং কি উষ্ণতা এটা ফিক্সড, তাহলে এখানে আমি যে কোনো গ্যাস নিই, তাহলে এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইডের কত হবে, অক্সাইড গ্যাসের আয়তনও 22.4 লিটার। আবার এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। আবার এসটিপিতে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার। মানে যেহেতু তিনটা ক্ষেত্রে কি করলাম, এসটিপি মানে তিনটা ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা সমান, কিন্তু গ্যাসের প্রকৃতি চেঞ্জ করছে, তাহলে কিন্তু তবুও কি আণবিক আয়তন একই, মানে মোলার আয়তন একই। কেন, কারণ এই মোলার আয়তন শুধুমাত্র ডিপেন্ড করে তার চাপ এবং হচ্ছে উষ্ণতা। এই দুটো স্থির থেকে আমি যতই গ্যাসের প্রকৃতি চেঞ্জ করি না কেন, আয়তন চেঞ্জ করবে না। বোঝা গেল? তাহলে মোলার আয়তন কাকে বলবো, নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকেই আমরা বলবো যে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। এবং এই মোলার আয়তন নির্ভর করে চাপ এবং তাপমাত্রা। চাপ এবং তাপমাত্রা স্থির থেকে গ্যাসে যদি প্রকৃতি চেঞ্জ করি তবুও মোলার আয়তন চেঞ্জ করবে না। এবং এসটিপিতে মানে প্রমাণ চাপ উষ্ণতায় যে কোনো গ্যাসের তার মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে 22,400 ml বা 22,400 সেন্টিমিটার কিউব। তাহলে বোঝা গেল? তাহলে যে কোনো গ্যাসেরই আয়তন এসটিপিতে মানে প্রমাণ চাপ উষ্ণতায়, মানে যেখানে চাপ এবং উষ্ণতা চেঞ্জ করছে না, কত, 22.4 লিটার। তা 22.4 লিটার বলতে কি বোঝায়, 1 গ্রাম অণু আয়তন বা 1 মোলের আয়তনটা। ক্লিয়ার? এটা সব নোট করবে। এবার তোমাদের একটা অঙ্ক করার একটা সূত্র লাগে, ওই সূত্র আমি তোমাদের এবার করাবো। যে তোমরা এর আগে ভর দিয়ে মোল সংখ্যা বার করেছো, এবার তোমরা মোল সংখ্যা বার করবে আয়তন দিয়ে। যদি বলা হয় একটা অঙ্ক যে 44.8 লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। এর আগে তোমরা কিন্তু ভর থেকে মোল সংখ্যা বার করেছো, আণবিক ভর থেকে মোল সংখ্যা বা পারমাণবিক ভর থেকে মোল সংখ্যা। এবার তোমরা বার করবে আয়তন থেকে। তাহলে 44.8 লিটার নাইট্রোজেন গ্যাসের মধ্যে মোল সংখ্যা কত? তাহলে আমরা কি জানি, নাইট্রোজেন মানে N2, N2 এর আণবিক ভর, N2 এর আণবিক ভর কত হয়, 28 গ্রাম। এই 28 গ্রাম বলতে কি বোঝায়, নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, মানে ওই 1 মোল নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম মানেই বলতে বোঝায় যে 1 মোল, তাই তো? আবার এই 1 মোল বলতে কি বোঝায়, 22.4 লিটার। আমরা এখনই জানলাম যে 1 মোল গ্যাসের আয়তন মানে 22.4 লিটার। তার মানে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত আছে, 1 মোল, তাই তো? কেন এত লিটার নাইট্রোজেন মানে কি,
1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন, তাহলে এত লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা মানে 1 মোল। তাহলে 1 লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা মানে 1/22.4 মোল। তাহলে অতএব 44.8 লিটার, তাহলে 44.8 লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে? তাহলে 44.8/22.4 এত মোল, তাহলে কি কাটলে কত হবে? 2 মোল। তাহলে 2 মোল। তার মানে আমরা আয়তন থেকে মোল সংখ্যা বার করার সূত্র কি জানলাম? যে প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন যদি ভাগ করে দিই, তাহলেই আমরা ওই আয়তন বিশিষ্ট গ্যাসে কত মোল আছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা সূত্র কি জানলাম? যে মোল সংখ্যা ইকুয়ালস মানে প্রদত্ত আয়তন বাই তার মোলার আয়তন। তাই তো মোল সংখ্যা মানে প্রদত্ত গ্যাসের আয়তন, প্রদত্ত গ্যাসের আয়তন বাই ওই গ্যাসেরই মোলার আয়তন, ওই গ্যাসের মোলার আয়তন। বোঝা গেল? তাহলে এটাই কি বোঝায়? যে আয়তন দিয়ে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা ইকুয়ালস টু প্রদত্ত গ্যাসের আয়তন বাই মোলার আয়তন। এছাড়াও আমি তোমাদেরকে মোল সংখ্যা বার করার সূত্র এটাও দেখাইছি, যে মোল সংখ্যা কি ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাই তো? এছাড়া আরেকটা দেখাইছি, মোল সংখ্যা ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই তার পারমাণবিক ভর, তাই তো? যে অ্যাকচুয়ালি আমরা ভর দিয়েও মোল সংখ্যা বার করতে পারি, আবার আয়তন দিয়েও বার করতে পারি, আবার সংখ্যা দিয়েও বার করতে পারি। যে তোমার এই 6.022 × 10⁻23 এতটি মানে 1 মোল। তবে 1কে কত আর যেই সংখ্যক আমার দেওয়া থাকবে তাহলে অত সংখ্যকে কত হবে তোমরা অঙ্ক করবে। যে তাহলে আমরা মোল সংখ্যা বার করতে পারি, সেটা এই নাম্বারস অফ অ্যাটম দিয়েও, তারপর আয়তন দিয়ে, আবার তার আণবিক ভর দিয়ে এবং পারমাণবিক ভর দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারলে যে মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলতেই বোঝায় যে ওই 1 মোল অণু গ্যাসের আয়তন মানেই মোলার আয়তন, এবং যা ডিপেন্ড করে টেম্পারেচার এবং প্রেসারের উপরে, এবং সেটা তাপমাত্রা এবং যদি প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তবে সেক্ষেত্রে তার মোলার আয়তন কোনো পদার্থের উপর নির্ভর করে না। তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে আসে, সেটা সব একদম টোটালটা তোমাকে মন দিয়ে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে এবং বইটা তোমাকে ভালো করে মন দিয়ে পড়তে হবে। হলো? তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন মানে 22.4 লিটার। এবার নেক্সট আমরা করব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সংকেত ভর। সংকেত ভর কি বলি? ফর্মুলা মাস। ফর্মুলা ইউনিট মাস। এটার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে এই ফর্মুলা ইউনিট মাস কি বা সংকেত ভর কি, তোমাদের একটা ক্লাস 10ও লাগবে, সেটা মন দিয়ে বুঝবে যে সংকেত ভর কি। যে এই সংকেত ভর পড়ার আগে আমরা কিন্তু অলরেডি আণবিক ভর পড়ে নিয়েছি। আমরা অলরেডি আণবিক ভর পড়া কিন্তু হয়ে গেছে। আণবিক ভর হচ্ছে সংকেত ভর। আণবিক ভর, এই আণবিক ভর হয় যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে, যে কোনো কম্পাউন্ড মানে যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর পাই। কিন্তু সংকেত ভর আমরা পাই স্পেশালি আয়নিক কম্পাউন্ড, মানে যাদের মধ্যে আয়নীয় যৌগ। এই সংকেত ভর আমরা পাই মেনলি যে আয়নীয় কম্পাউন্ড, আয়নীয় যৌগ। এটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যে আণবিক ভর আমরা যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রেই পাই, কিন্তু সংকেত ভর বা তার ফর্মুলা মাস আমরা স্পেশালি আমরা পাই হচ্ছে আয়নীয় কম্পাউন্ড।
যে অ্যাকচুয়ালি আয়নীয় কম্পাউন্ড কাকে বলে, যে আয়নীয় কম্পাউন্ড বলতে বোঝায় যে যেই সব যৌগ আয়ন দ্বারা গঠিত, মানে যাদের মধ্যে আয়ন রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আয়ন হয় দুই প্রকার, একটা হয় ক্যাটায়ন, একটা হয় অ্যানায়ন। মানে ক্যাটায়ন মানে প্লাস আয়ন, আর অ্যানায়ন মানে মাইনাস আয়ন। তাহলে আয়নীয় কম্পাউন্ডের ক্ষেত্রেই আমরা একমাত্র সংকেত ভরটা ইউজ করি। কেন বলছি, আণবিক ভর, তাই তো, আণবিক ভর। এবার আণবিক ভর যদি বলা হয় CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে কি পাবো, যে এই যে কার্বন, এই অক্সিজেন, এই অক্সিজেন, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের একটা অণু। এটা মানে কি, এটা বলতে বোঝাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা অণু। এবং এই যে দুটো লাইন, এটাকে আমরা কি বলি, বন্ড। একে বলা হয় বন্ড, যে এটাকে বোঝায় ডবল বন্ড, যে সি ডবল বন্ড ও আর এদিকে সি ডবল বন্ড ও। তাহলে এরা মিলে একটা কি করলো, জাস্ট একটা কার্বন ডাই অক্সাইড অণু গঠন করলো। এবার সেম এখানেও এটাকে একটা কার্বন ডাই অক্সাইড অণু, আবার এটাও একটা কার্বন ডাই অক্সাইডের অণু, আবার এটা একটা কার্বন ডাই অক্সাইডের অণু, আবার এটা একটা কার্বন ডাই অক্সাইডের অণু। মানে মেন কি, মেন অ্যাকচুয়ালি যদি বলি যে আমার কাছে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে কি, এরা সবাই এভাবে যে কার্বন এবং যে অক্সিজেন মিলে ওরা এক একটা অণু গঠন করে আছে। কিন্তু এই অণুর সঙ্গে এই অণুর কোনো সম্পর্ক নাই। যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা অণু স্বাধীন, প্রত্যেকটা অণু স্বতন্ত্র, যে এর সঙ্গে এর কোনো বন্ডিং নাই, আবার এর সঙ্গে এর কোনো বন্ডিং নাই। মানে এই এক একটা কার্বন ডাই অক্সাইড অণু স্বাধীন এবং স্বতন্ত্র। তাহলে এই টোটাল এক একটা অণুর এই CO2 মানে ও একাই কি স্বতন্ত্র, তাহলে এই CO2 ও স্বতন্ত্র, এই CO2 ও স্বতন্ত্র, এই CO2 ও স্বতন্ত্র। তাহলে প্রত্যেকটা CO2 সঙ্গে কোনো প্রভাব নাই, মানে এর সঙ্গে এর কোনো বন্ডিং নাই, এর সঙ্গে এর কোনো বন্ডিং নাই। তাহলে প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইড অণু হচ্ছে স্বতন্ত্র বা স্বাধীন। তাহলে যে কোনো একটি কার্বন ডাই অক্সাইড অণুর সঙ্গে যেহেতু অপর কোনো অণুর কোনো বন্ডিং নাই, কোনো বন্ধন নাই, তাহলে এই একটি মাত্র কার্বন ডাই অক্সাইড অণুর যে ভর, তাকে আমরা কি বলবো, যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তার মানে এই আণবিক ভরের ক্ষেত্রে প্রত্যেকটা অণুর সঙ্গে কোনো তার পার্শ্ববর্তী অণুর কোনো সম্পর্ক নাই। তাহলে প্রত্যেকটা অণু এখানে স্বতন্ত্র বা স্বাধীনভাবে থাকে। কিন্তু আয়নীয় কম্পাউন্ড মানে যেই সব যৌগ আয়ন দ্বারা বন্ডিং করে গঠিত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার হয় না। তাদের ক্ষেত্রে এই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক থাকে। যে দেখো, যদি বলা হয় যে আমাদের একটা আয়নীয় কম্পাউন্ডকে NaCl, এই NaCl তৈরি হয় কি দিয়ে, Na+ এবং Cl- দিয়ে। এটা দিয়ে তৈরি হয় কে, আমাদের NaCl মানে খাদ্য লবণ। এই যে খাদ্য লবণ, ওই খাদ্য লবণ হলো আমাদের আয়নীয় কম্পাউন্ড। যেই খাদ্য লবণ তৈরি হয়েছে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে আয়ন দিয়ে তৈরি হয়েছে। কিন্তু এরা এবার দেখো, তোমাদের পাশে দেখানো হচ্ছে যে এরা এবার এই যে Na+ এবং Cl-, এরা এক একজন কিন্তু এরা কখনো স্বাধীন না। কি করে? কারণ এই যে এই আয়নীয় কম্পাউন্ড এরা থাকে কেলাস বলতে বোঝায় ক্রিস্টাল, ওরা থাকে ক্রিস্টাল আকারে থাকে। এবং এই যে NaCl এর যে আমরা কম্পাউন্ড পাই, ওর চারিত্রিক গঠন হয় 3D মানে ত্রিমাত্রিক। এই একটা Na+ এর চারিদিকে কি 6টা Cl যুক্ত হয়ে আছে, এবং এক একটা Cl এর আবার চারিদিকে 6টা সোডিয়াম মানে Na+ যুক্ত হয়ে আছে। মানে অ্যাকচুয়ালি কি, মানে ব্যাপারটা এমন না যে যেমন এক্ষেত্রে C এবং O এরা দুজন মিলে কি জাস্ট ওরা স্বাধীন একটা স্বতন্ত্র একটা সংস্থা গঠন করলো, এই সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এর সঙ্গে এর কোনো বন্ডিং নাই, ওরা স্বাধীন। কিন্তু এখানে কিন্তু এই NaCl তোমাদের কি মনে হচ্ছে, হ্যাঁ যে NaCl তো একটা, কিন্তু এখানে NaCl কিন্তু একাই গঠন করে না। যে যেমন CO2-র ক্ষেত্রে এই প্রত্যেকটা CO2 অণু ওরা র্যান্ডামলি
ওদের মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এরা র্যান্ডামলি ছড়িয়ে আছে। কেন? একে অপর অনুর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওরা এক একটা স্বাধীন স্বতন্ত্র। কিন্তু এরা কিন্তু এখানে র্যান্ডামলি ছড়াতে পারে না, কারণ এরা একটা পার্টিকুলার ওয়েতে বা একটা রেস্ট্রিক্টেডভাবে ওরা কিন্তু গঠন করে। তাহলে এখানে যেমন এর অনুর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে কিন্তু এই এক একটা এনএ প্লাসের চারিদিকে 6টা সিএল আছে, আবার এক একটা সিএল মাইনাসের চারিদিকে আবার 6টা এনএ প্লাস আছে। তার মানে কি? তার মানে এনএ প্লাস, এই যে এই এনএ প্লাস এবং সিএল মাইনাস ও কিন্তু একাই স্বাধীনভাবে নাই এই আমাদের এই কার্বন ডাই অক্সাইডের মতন। একটা এনএ প্লাসের চারিদিকে 6টা আছে সিএল, এবং এক একটা সিএল মাইনাসের চারিদিকে আবার 6টা আছে এনএ প্লাস। তাহলে এরা এবার এনএ প্লাস এবং সিএল মাইনাস এরা কিন্তু এবার একাই স্বাধীনভাবে থাকতে পারে না খাদ্য লবণে। এই এক একটা সিএল মাইনাসের চারিদিকে আছে 6টা এনএ প্লাস, এবং আবার ওর মধ্যে আবার এক একটা এনএ প্লাসের চারিদিকে আছে 6টা সিএল মাইনাস। তার মানে এরা এবার একটা কম্পাউন্ড হিসাবে থাকছে, মানে যৌগ হিসাবে থাকছে। এবং সেখানে কিন্তু যে শুধুমাত্র কিন্তু যে এই দুটাই যে বিচ্ছিন্ন হবে না কিন্তু, কারণ এক একটা সিএল এর চারিদিকে 6টা আছে এনএ, আবার এক একটা এনএ চারিদিকে আছে 6টা আছে সিএল। তাহলে এবার এই এনএ প্লাস এবং সিএল মানে স্বাধীনভাবে নাই, ওরা পরস্পরের সঙ্গে ওরা সবাই যুক্ত হয়ে আছে। এবং কিন্তু যেহেতু এই এনএ প্লাসের কি চারিদিকে 6টা আছে সিএল, 6টা কি আছে সিএল, আবার এই এক একটা সিএল এর কি আবার চারিদিকে আছে 6টা আছে কে 1 2 3 4 5, আবার 6টা আছে এনএ। কিন্তু তার মানে কি? তাহলে এনএসিএল তো স্বাধীনভাবে নাই, কেন? এর আন্ডারে 6টা সিএল, আবার এই সিএল এর আন্ডারে আবার 6টা আছে এনএ। তাহলে এরা এবার এই আয়নীয় বন্ডে আছে, ফলে আমরা সিঙ্গেল এনএসিএল কখনো বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এই টোটাল কম্পাউন্ডের মধ্যে এই এনএসিএলটাই কি বারবার রিপিট করছে। যে তুমি যদি বলো যে এখানে CO2 কি, CO2 বারবার রিপিট করছে, কিন্তু এটা র্যান্ডামলি সাজানো আছে, কোনো রেস্ট্রিক্টেড নাই, ফলে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, কোনো বন্ডিং নাই। কিন্তু এখানে কিন্তু এই এনএ এবং সিএল কিন্তু রেস্ট্রিক্টেড, এরা কিন্তু র্যান্ডামলিভাবে সাজানো নাই। এন এর আন্ডারে 6টা আছে সিএল, আবার সিএল এর আন্ডারে 6টা আছে এনএ, আবার এই যে এন এর আন্ডারে 6টা সিএল, আবার ওই সিএল আন্ডারে 6টা এনএ। তাহলে ওরা এভাবে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে। কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে থাকলেও এখানে কিন্তু এই এনএসিএলটা কি, এই যে এনএসিএলটা কি শুধু বারবার রিপিট হচ্ছে, এবং সেটা কী হবে একটা রেস্ট্রিক্টেড ওয়েতে। তাহলে এই যে এই এনএ প্লাস এবং সিএল মাইনাস কি বারে বারে রেস্ট্রিক্টেড হচ্ছে, মানে ওই রেস্ট্রিক্টেড তো আছেই এরা দুজনাই, কিন্তু এই এনএসিএলটা কি বারবার রিপিট হচ্ছে। সেই জন্য টোটাল একটা খাদ্য লবণের যে কেলাস, ওই টোটাল খাদ্য লবণের কেলাসে কি আছে এনএসিএল, কিন্তু এরা কার্বন ডাই অক্সাইডের মতন স্বাধীনভাবে নাই, এরা সবাই আয়নীয় বন্ডে সবার সঙ্গে সবাই যুক্ত আছে এবং রেস্ট্রিক্টেড ওয়েতে আছে। কিন্তু শুধু এই এনএ প্লাস এবং সিএল মাইনাস কি বারবার রিপিট হচ্ছে, সেটাও রেস্ট্রিক্টেড ওয়েতে, র্যান্ডামলি না। তাহলে এই এনএ প্লাস সিএল মাইনাসটা কি বারবার রিপিট হচ্ছে। তাহলে এই টোটাল খাদ্য লবণের মধ্যে এই এনএ প্লাস এবং সিএল মাইনাসটাই কি, একে আমরা বলবো যে ফর্মুলা ইউনিট। একে আমরা কি বলবো যে ফর্মুলা ইউনিট। কেন? কারণ কোনো একটা খাদ্য লবণ মানে কি NaCl, তাই টোটাল NaCl এর কেলাসটা কি তৈরি হয়েছে কি দিয়ে, এই Na প্লাস এবং Cl মাইনাস। তাহলে কি এটাই ওই খাদ্য লবণের কেলাসে বারবার রিপিট হচ্ছে, বাট সেটা এর মতো র্যান্ডামলি না, এখানে একটা রেস্ট্রিক্টেড ওয়েতে। সেই জন্য ওই খাদ্য লবণের ক্ষেত্রে এই Na প্লাস এবং Cl মাইনাস কি এটাকেই কি যেটা সব থেকে স্মল অ্যামাউন্টটা, ফলে এটাকে আমরা কি বলবো ফর্মুলা ইউনিট। তাহলে Na প্লাস এবং Cl মাইনাস মানে কি ওর ফর্মুলা ইউনিট, এবং এই ফর্মুলা ইউনিটের যে মাস, এই ফর্মুলা ইউনিটের যে মাস তাকে আমরা বলবো ফর্মুলা ইউনিট মাস। বোঝা গেল যে খাদ্য লবণের ক্ষেত্রে Na প্লাস এবং Cl মাইনাস এটাই কি বারবার রেস্ট্রিক্টেড ওয়েতে রিপিট করছে, ফলে এটাকে আমরা কি বলি ফর্মুলা ইউনিট। এবং জাস্ট এই একটা ফর্মুলা ইউনিটের যে মাস তাকে আমরা বলবো ফর্মুলা ইউনিট মাস বা সংকেত ভর। ক্লিয়ার? যে এই তাহলে এই প্রথম সংকেত ভর আমরা দেখাই, মানে সংকেত ভর আমরা পাই কাদের মধ্যে। প্রথম তোমাকে বলতে হবে যে আয়নীয় কম্পাউন্ড মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে। এই কেন? কারণ এই আয়নীয় যৌগরা কিন্তু এরকম স্বাধীন অণু তৈরি হতে পারে না। তার মানে এই সংকেত ভর আসে কার ক্ষেত্রে? অবশ্যই আয়নীয় যৌগের ক্ষেত্রে, কারণ আয়নীয় যৌগগুলো ওই কার্বন ডাই অক্সাইডের মতন বা আদার্স যে কম্পাউন্ডের মতন কিন্তু এরা স্বাধীনভাবে অণু থাকতে পারে না, কি এরা র্যান্ডামলি থাকতে পারে না, কি এরা একটা নির্দিষ্ট ওয়েতে থাকে
সাজিয়ে থাকে এবং সেটা থাকে কি 3D থাকে। তোমাদের পাশে দেখানো হলো যে 3D ভাবে থাকে সাজানো। তাহলে এক্ষেত্রে এই NaCl Na প্লাস এবং CN বারবার রিপিট করছে, তাহলে এটা কি সব থেকে স্মল অ্যামাউন্ট, তাই এটাকে আমরা কী বলবো ফর্মুলা ইউনিট, এবং এই ফর্মুলা ইউনিটের যে মাস তাকে আমরা কী বলবো ফর্মুলা ইউনিট মাস। তাহলে ফর্মুলা ইউনিট মাস একমাত্র হয় কাদের ক্ষেত্রে, আয়নীয় বন্ডিং। কেন এই আয়নীয় যৌগ, কারণ এই আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু কোনো স্বাধীন অণু সৃষ্টি হয় না। বোঝা গেল? তাহলে শুধু কি NaCl, এই যে এই সংকেত ভর আমরা দেখি কার মধ্যে, NaCl তো আছেই, সঙ্গে আছে MgCl2, মানে যারাই আয়নীয় যৌগ, যারাই আয়নীয় যৌগ। মানে আয়নীয় যৌগ কীভাবে গঠন হচ্ছে এটা তোমাদের ক্লাস 10-এ আছে, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। তারপর আরও আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে Na2 হয়, তারপর জিঙ্ক অক্সাইড ZNO হয়, তারপর CaCO3 ক্যালসিয়াম কার্বনেট হয় ইত্যাদি। বোঝা গেল? তাহলে এবার আমরা এই NaCl এর এই ফর্মুলা মাসের মানটা বার করব, যে এবার NaCl এর সংকেত ভর কত। NaCl এর সংকেত ভর দেখো কিছুই না, এই NaCl মানে জাস্ট ফর্মুলা ইউনিট, এই ফর্মুলা ইউনিটের যে মাস মানেই তার সংকেত ভর। তাহলে NaCl এর সংকেত ভর কত হবে, NaCl এর সংকেত ভর, তাহলে তাহলে Na এর কত হয়, তার অ্যাটমিক মাস এটা হয় 23 U, আর Cl কত হয়, Cl হয় 35.5 U, তাহলে যোগ করে কত হবে 58.5 U, তাহলে 58.5 U এটা মানে কিন্তু NaCl এর আণবিক ভর না। কেন, NaCl কি যেহেতু আমাদের আয়নীয় যৌগ, তাহলে 58.5 U মানে এটা NaCl এর সংকেত ভর। কেন, কারণ এরা অণু গঠন করতে পারে না। ক্লিয়ার? বোঝা গেল? এছাড়াও যদি আমি দেখাই যে MgCl2, এখানে দেখাচ্ছি, যদি বলি এবার MgCl2, এবার MgCl2 এর সংকেত ভর, MgCl2 এর সংকেত ভর নির্ণয় করো, সংকেত ভর, তাহলে কত হবে Mg, তাহলে এই টোটালটা সংকেত ভর মানে কি, Mg এর পারমাণবিক ভর কত হয় 24 প্লাস Cl এর কত হয়, Cl হয় 35.5, কিন্তু Cl কটা আছে, Cl আছে দুটা, তাহলে ইন্টু 2, তাহলে 24 প্লাস 71, তাহলে যোগ করে কত হবে 95 U। তাহলে এটা হলো MgCl2 এর সংকেত ভর 95 U, বা 95 আমরা গ্রামও বলতে পারি। কেন, ইউকে আমরা গ্রামে প্রকাশ করতে পারি। হলো? বোঝা গেল? এবার তোমাদের যদি আরেকটা বলে প্রশ্ন যে ব্লু ভিটিয়ালের, কেন, কারণ তোমাদের এটা অনেক কোশ্চেন ব্যাংকে আছে যে ব্লু ভিট্রিয়লের সংকেত ভর নির্ণয় করো। ব্লু ভিট্রিয়ল যার সংকেত হয় কপার সালফেট CuSO4 আর সঙ্গে 5 অণু জল, কপার সালফেট। এবারে যে কপার, এই কপারের আণবিক ভর কত হয়, কপারের হয় 63.5 প্লাস S মানে সালফারের কত হয় 32, এবং আণবিক ভর এবং পারমাণবিক ভর কি করে বার করতে হয় সেটা তোমাদের এর আগের ক্লাসেই আমি করাইছি। তাহলে কপারের কত হয় 63.5 ওর পারমাণবিক ভর, আর S মানে কি 32, এটা হয় সালফারের, প্লাস অক্সিজেন কত হয় 16, বাট অক্সিজেন কটা আছে 4টা, তাহলে ইন্টু হবে 4, প্লাস হচ্ছে জল, তাহলে H কত হয় 1 ইন্টু 2, প্লাস ও একটা আছে মানে 16, এবার এটাই আবার কটা আছে 5টা, মানে এর এবার গুণ এই টোটালের সঙ্গে 5 গুণ হবে। বোঝা গেল? তাহলে 63.5 প্লাস 32 প্লাস 64, আর প্লাস হবে 16 2 18, তাহলে 18 5 90, এবং এই টোটালটা যোগ করলে কত হবে 249.5, 249.5 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে 249.5। বোঝা গেল? তাহলে শুধু তোমাকে বলতে হবে যে এটা কিন্তু আণবিক ভর না,
এটা কি, যে কোনো একটা ব্লু ভিট্রিয়াল মানে ওই টুথের ক্লাস, যে টুথ, এটা মানে টুথ, হ্যাঁ টুথ, এই যে টুথ, তাহলে এ কিন্তু ও তো একাই না, টুথও কি আবার সেম ও আয়নীয় যৌগ হিসাবে আছে। তাহলে ওই আয়নীয় যৌগের মধ্যে এই যে এটাই কি, এটাই শুধু বারবার রিপিট করে, এটাই বারবার রিপিট করে। তাহলে তাহলে এটাই কি সব থেকে স্মল ইউনিটটা, তাহলে এটাকে আমরা কী বলবো, ওর ফর্মুলা 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 ইউনিট। এবং এই ফর্মুলা ইউনিটের যে মাস ওটা মানে ওর হচ্ছে সংকেত ভর, মানে ফর্মুলা ইউনিট মাস। বোঝা গেল? তাই তোমাদের এরকম বার করতে আসে। এবার তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি, এগুলো সব নোট করবে। তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি, তোমার যেটা কাজে লাগবে, আরেকটা অঙ্ক। সেটা হচ্ছে অঙ্কটা হলো তোমাদের 285 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত এককের সংখ্যা। কি বললো যে 285 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে MgCl2। 285 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 285 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত এককের সংখ্যা কত? গ্রাম সংকেত এককের সংখ্যা মানে সংখ্যাটা কত? ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 আমরা কিছুক্ষণ আগে করলাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ফর্মুলা ইউনিট কত হয়? 95 গ্রাম। তাহলে 95 গ্রামে গ্রাম সংকেতের সংখ্যা কটা আছে? একটা, তাই তো? এই যে MgCl2 মানে কি, জাস্ট একটা মাত্র তার ফর্মুলা ইউনিট। তাহলে একটি ফর্মুলা ইউনিটের ভর কত দেওয়া আছে? 95 গ্রাম। তাই 95 গ্রামে কত হয়? একটি গ্রাম সংকেত একক হয়, তাই তো? তাহলে 95 গ্রাম, তাই 95 গ্রাম এ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত সংখ্যা এর গ্রাম সংকেত সংখ্যা কত? একটি, তাই তো? 95 গ্রাম মানে জাস্ট একটি MgCl2 গ্রাম সংকেত আছে, মানে ফর্মুলা আছে ইউনিট। তাহলে 1 গ্রামে MgCl2 এর গ্রাম সংকেত সংখ্যা কত হয়? 1/95 এতটি। তাহলে 285 গ্রাম, তাহলে 285 গ্রামে MgCl2 এর গ্রাম সংকেত সংখ্যা কত হবে? 285/95, তাহলে কত হবে? 3, 9 × 7 = 28, মানে 3। তাহলে কত হলো? 3টি। তাহলে এটাও একটা কিন্তু ফর্মুলা হয়ে গেল। তাহলে কোনো একটা আয়নীয় কেলাসের মধ্যে গ্রাম সংকেত সংখ্যা মানে এরকম গ্রাম সংকেত কতগুলো আছে তুমি সহজেই বার করতে পারবে। কি করে? এই যে এইভাবে, যে অ্যাকচুয়ালি তাহলে গ্রাম সংকেত এককের সংখ্যা মানে কি? মানে হচ্ছে প্রদত্ত ভর, মানে প্রদত্ত যে ভর বাই হচ্ছে তার হচ্ছে সংকেত ভর। তাহলে দেখো, তাহলে প্রদত্ত ভর বাই কি? সেই আয়নীয় যৌগের সংকেত ভরকে ভাগ করে কি? ভাগ করেই আমি কিন্তু সেই গ্রাম সংকেত এককের সংখ্যাটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে তোমরা এখান থেকে একটা নিউ ফর্মুলা জানলে, যে গ্রাম সংকেত একক বার করা। গ্রাম সংকেত এককের সংখ্যা, গ্রাম সংকেত এককের সংখ্যা, তাহলে কি হয়? প্রদত্ত ভর বাই হচ্ছে গ্রাম সংকেত ভর। এটা একদম ডাইরেক্ট শর্টকাট নিয়ম। যে মোল সংখ্যা বার করার ফর্মুলা জেনেছো, সেটা হচ্ছে আয়তন দিয়ে, পারমাণবিক ভর দিয়ে এবং আণবিক ভর দিয়ে। আর এটা হচ্ছে গ্রাম সংকেত এককের সংখ্যা হচ্ছে
তার ফর্মুলা। প্রদত্ত ভর বাই গ্রাম সংখ্যের ভর দিয়ে ভাগ করলে আমরা তাহলে কী পেয়ে যাবো, গ্রাম সংখ্যের এককের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ফর্মুলা মাস কাকে বলে বুঝতে পারলে, যে এটা একমাত্র শুধু প্রযোজ্য হয় আমাদের আয়নীয় যৌগের ক্ষেত্রে। এখান থেকে তোমাকে সংকেত ভর বার করতে আসতে পারে, নয়তো তোমাকে এরকম গ্রাম সংকেত এককের সংখ্যা বার করার জন্য আসতে পারে। আশা করি বুঝতে পারলে। ভালো করে নোট করবে, ভালো করে পড়বে এবং বইটা মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তোমাদের এই কনসেপ্ট অফ মোল এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।